আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রেনেসান্স স্পেকট্রাম চ্যানেলে। তো লেকচার ওয়ানে আমরা ভেক্টর কি এবং কেন এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, পড়াশোনা করছি সাস্টে। দেখো, কালকে আমরা নাল ভেক্টর দিয়ে শেষ করেছি, নাল ভেক্টর দিয়ে আজকে আবার শুরু করব। নাল ভেক্টর জিনিসটা কি? নাল ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর। দেখো, নাল ভেক্টরের কিছু বৈশিষ্ট্য আছে। নাল ভেক্টর কেন হলো? আমরা আগে দেখেছি যে নাল ভেক্টর কোনো ভেক্টর থেকে ওই ভেক্টরটাই সমমানের আরেকটি ভেক্টর যদি তুমি বিয়োগ করো তাহলে সেখানে নাল ভেক্টর পাওয়া যাবে। এই নাল ভেক্টরের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, নর্মালি একটা ভেক্টর এর একটা পাদবিন্দু বা আদিবিন্দু থাকে, একটা শীর্ষবিন্দু থাকে। এই নাল ভেক্টরের আদি এবং শীর্ষবিন্দু একই। এই যে একটা ফোঁটা, এটা একটা নাল ভেক্টর। তোমার প্রশ্নে বলা থাকবে যে নাল ভেক্টরের কোন ভেক্টরের আদি এবং শীর্ষবিন্দু একই? উত্তরটা হচ্ছে নাল ভেক্টর। ওকে, তারপর তোমাকে বলবে যে কোন ভেক্টরের মান শূন্য? নাল ভেক্টর। আর কোন ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই? সেটা হচ্ছে নাল ভেক্টর। তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য পেলাম যে নাল ভেক্টরের মান শূন্য, নাল ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, নাল ভেক্টর এর নির্দিষ্ট দিক নেই, আবার নাল ভেক্টরের আদি এবং শীর্ষবিন্দু একই। নাল ভেক্টর এর আদি ও শীর্ষবিন্দু একই। ওকে, দ্যাটস গুড। তো এই ছিল নাল ভেক্টর। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর জিনিসটা কি? নাম শুনে বুঝতে পারতেছো, যে সকল ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর, যে ভেক্টরের এর মান এক একক তাকে একক ভেক্টর বলে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কোনো ভেক্টরকে তুমি যদি এর মান দ্বারা ভাগ দাও তাহলে তুমি একটা একক ভেক্টর পাবা। ধরো এ একটা ভেক্টর এটাকে তুমি এর মান দ্বারা ভাগ করবা। আর কোনো কিছুর মান মানে আমরা এই যে মডুলাস সাইন দিয়ে বুঝে থাকি। ওকে, সো এই যে মডুলাস চিহ্নটা দিছি এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা এই ভেক্টরের মান, এ ভেক্টরের মান। ওকে, তো কোনো ভেক্টরকে তুমি যদি এর মান দ্বারা ভাগ দাও তুমি একটা একক ভেক্টর পাবা। একক ভেক্টর। একটা জিনিস দেখো যে একটা ভেক্টরের কি কি থাকে? একটা ভেক্টরের কি কি থাকে? একটা মান থাকে, তার সাথে একটা দিক থাকে, তাই না? তুমি ওই ভেক্টরটার মান দিয়ে যদি জিনিসটাকে ভাগ দাও তাহলে কি থাকবে? দেখো, মান মান কাটা যাবে, এখানে একটা ওয়ান তো আছে, তাই না? তো এখানে তুমি যেটা পাবা একটা একক ভেক্টর পাবা। একক ভেক্টর যার মধ্যে কি কি থাকবে? যার মধ্যে থাকবে এক, যেটা হচ্ছে এর মান, আর থাকবে দিক। সো এখান থেকে তুমি বুঝতে পারো যে একক ভেক্টরটা ইউজ করা হয় দিক মানে দিকটা নির্দেশ করার জন্য। ওকে, তাহলে তুমি এখানে লিখে রাখো নোট করে যে একক ভেক্টর এর কাজ। নোট, একক ভেক্টর একক ভেক্টর দিক নির্দেশের কাজে ব্যবহৃত হয়। নির্দেশ করতে ব্যবহৃত হয়। দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়। ওকে, এখন এই একক ভেক্টরটা দেখতে কেমন? তুমি কিভাবে বুঝবা এটা একক ভেক্টর, বা তুমি কিভাবে বুঝবা এটা নর্মাল ভেক্টর? দেখো, যখন কোনো কিছু একক ভেক্টর মানে বুঝবা তখন ওর উপরে মানে যখন বলা হবে যে এটা একটা ধরো একক ভেক্টর, এটাকে এরকম মানে ক্যাপ বা হ্যাট দ্বারা প্রকাশ করা হয়। এ হ্যাট মানে এটা একটা একক ভেক্টর। তারপর তুমি যদি বলো যে বি হ্যাট, এটা দ্বারা হ্যাট যেখানেই থাকবে সেটা দ্বারা তোমার বুঝতে হবে এটা একক ভেক্টর, যার মান হচ্ছে এক একক আর যেটার একটা দিক থাকবে। ওকে, এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এখন কিন্তু আমরা ডিপের দিকে চলে যাচ্ছি। আয়ত একক ভেক্টর এই জিনিসটা কি? তুমি তোমার দেয়ালের দিকে তাকিয়ে দেখো,
একটা এরকম সিনারিও পাবা, এরকম একটা সিনারিও পাবা। তুমি দেখো যেখানে দুইটা দেয়াল একত্রিত হয়েছে ওইখানে এরকম কোনায় একটা এরকম সিনারিও আছে। তো এইটাকে ত্রিমাত্রিক একটা ব্যবস্থা বলে। তো এটা আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা হিসেবে যদি চিন্তা করি, তাহলে এটাকে আমরা ধরবো এক্স অক্ষ, এটাকে ধরবো ওয়াই অক্ষ, আর এখানে এটাকে ধরবো জি অক্ষ বা জেড অক্ষ, যাই বলো না কেন। এই অক্ষ ব্যবস্থায়, এই স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে ধনাত্মক যে অক্ষগুলো আছে এগুলো প্রকাশ করার জন্য যে একক ভেক্টর ব্যবহার করা হয় সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আমি যদি এটা একটু লিখে দিই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক 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 বানান কি ঠিক আছে নাকি এখানে একটা ব হবে, আই ডোন্ট নো। ধনাত্মক অক্ষগুলোর দিক নির্দেশ করতে যে ভেক্টরগুলো ব্যবহৃত হয়, নির্দেশ করতে যে ভেক্টর যে একক ভেক্টর হবে, অ্যাকচুয়ালি একক ভেক্টর ইউজ করা হয় বা ব্যবহার করা হয় সেগুলো হলো আয়ত একক ভেক্টর, হলো আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। এখান থেকে আমাদের এখন বুঝতে হবে আয়ত একক ভেক্টর কোনগুলো। একক ভেক্টর তো আমরা এখানে দেখলাম, একক ভেক্টর তো এগুলো দেখলাম যে উপরে হ্যাট থাকবে। এখন এই যে এক্স অক্ষগুলো, কোনো একক ভেক্টর যে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষের দিক নির্দেশ করছে, এটা তুমি কিভাবে বুঝবা? দেখো এক্স অক্ষের ধনাত্মক ধনাত্মক দিক নির্দেশ করে যে একক ভেক্টর, সেটা হচ্ছে আই হ্যাট। এটা হচ্ছে এক্স অক্ষের দিকে মানে দিক যে একক ভেক্টরটা নির্দেশ করে সেটা হচ্ছে আই হ্যাট বা আই ক্যাপ। আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক নির্দেশ করে যে একক ভেক্টর সেটা হচ্ছে জে হ্যাট। আর জেড অক্ষের ধনাত্মক দিক নির্দেশ করে যে একক ভেক্টর সেটা হচ্ছে কে হ্যাট। ধরো একটা ভেক্টর এ, সেটা হলো 12i হ্যাট। এটার অর্থ কি? 12i হ্যাট এটার অর্থ হলো কোনো একটা ভেক্টর যেটার মান 12 এবং সেটার দিক হলো এক্স অক্ষ বরাবর। এর অর্থ হচ্ছে এক্স অক্ষ বরাবর 12 একক মানের একটি ভেক্টর আছে। ওকে, আর কোনো ভেক্টর এর মান যদি থাকে 5 জে হ্যাট, এটার অর্থ হচ্ছে কোনো একটি একক ভেক্টর যেটার মান হচ্ছে কোনো একটি ভেক্টর যেটার মান হচ্ছে 5 একক, সেটা এই ওয়াই অক্ষ বরাবর গেছে। আর কোনো একটা ভেক্টর যেটা যদি হয় হচ্ছে তোমার 2 কে হ্যাট, এটার অর্থ হচ্ছে কোনো একটি ভেক্টর যার মান হচ্ছে 2 একক, সেটা যাচ্ছে জেড অক্ষ বরাবর। ওকে, এটা হচ্ছে 12i হ্যাট, এটা হচ্ছে 5j হ্যাট, এটা 2k হ্যাট। ওকে, বুঝতে পারছো? এবার আমরা তো বুঝলাম ধনাত্মক দিক বরাবর এগুলো হচ্ছে নির্দেশ করে। এখন প্রশ্নটা আসতে পারে যে ঋণাত্মক দিক বরাবর কোন একক ভেক্টরগুলো ইউজ হয়। দেখো এক্স অক্ষের ঋণাত্মক দিকে যখন আমরা চিন্তা করব তখন ওয়েট কালিটা চেঞ্জ করে নিই। এক্স অক্ষের ঋণাত্মক দিকে দিক নির্দেশ করে যে একক ভেক্টর সেটাকে আমরা প্রকাশ করতে পারি মাইনাস আই হ্যাট দিয়ে। কিভাবে? ধরো এক্স অক্ষের ঋণাত্মক দিক নর্মালি কোনটা হয়? এর বিপরীত দিকে, রাইট? এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। সো এইখানে আমার যদি কোনো একটা ভেক্টর
ডি যেটা হলো -12 i hat, এটার অর্থ বোঝাচ্ছে যে এই যে এক্স অক্ষ এর ঋণাত্মক দিক বরাবর -12 মানের একটি ভেক্টর আছে। ওকে, এরপর তুমি যদি বলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এই দিকে তোমার ধরলাম ই একটা ভেক্টর যেটা হচ্ছে -5 j hat, এখানে -5 মানের একটি ভেক্টর যেটার দিক হচ্ছে তোমার কি বলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, সেটা আবার এইভাবে প্রকাশ পাবে, বুঝছো? সেম এইভাবে যদি তুমি এই জেড অক্ষের ঋণাত্মক দিকে চিন্তা করো, তখন এখানে -k hat একটি ভেক্টর চলে আসবে। ওকে, সো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে -j hat, আর জেড অক্ষের ঋণাত্মক দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে তোমার k hat। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি, নাম শুনে বুঝতে পারতেছো, এখানে অবস্থানই কোনো বিন্দুর মানে কোনো কিছুর অবস্থান নিয়ে কথাবার্তা হবে, অবস্থান ভেক্টর। তো আমি এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আর্ট করব। কিরকম, এই যে তোমার ঘরের কোনায় দেখো, দুইটা দেয়ালের কোনায় এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, এটাকে বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, রাইট? এখন এখানে একটা বিন্দু আছে, ধরো এটা হচ্ছে এ বিন্দু, আর এই যে এখানে এটা হচ্ছে মূল বিন্দু, রাইট? মূল বিন্দুকে আমরা সবসময় ও দ্বারা প্রকাশ করে থাকি। এখন অবস্থান ভেক্টর হচ্ছে কোনো একটি বিন্দুর সাপেক্ষে অপর কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। ধরো ও এর সাপেক্ষে আমি এ এর অবস্থানটা বের করতে চাই, এই জন্য আমরা একটা এখানে ভেক্টর আর্ট করে দিব, এইটা হচ্ছে অবস্থান ভেক্টর। জিনিসটা বুঝলা? আবার ও এর সাপেক্ষে যদি আমরা বি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই সেটা হচ্ছে এই ভেক্টর, ও বি ভেক্টর। তাহলে তুমি এখানে বলতে পারো ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কি, ও এ, ও এ ভেক্টর সাইন। ওকে, আবার ও এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা হচ্ছে ও বি ভেক্টর। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে এর সাপেক্ষে আমি যদি বি এর অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই, হ্যাঁ তুমি সেটাও করতে পারো। এই যে এটা দেখতেছ, এই যে একটা ভেক্টর টেনে দিলাম, এইটা দিয়ে মিন করতেছে যে এ এর সাপেক্ষে বি এর অবস্থান এই ভেক্টর দ্বারা প্রকাশ পেয়েছে। ওকে, তুমি যখন বের করবা যে এ এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, তখন তোমাকে একটু খেলা খেলতে হবে এখানে। দেখো এই যে এ বিন্দুটা, এটার স্থানাঙ্ক কিরকম হইতে পারে, এখানে একটা ভুজ থাকবে যেটা হচ্ছে এক্স অক্ষ নির্দেশ করে, একটা কোটি থাকবে যেটা ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে, আর একটা বিন্দু থাকবে যেটা জেড অক্ষকে রিপ্রেজেন্ট করে, এরকম যে x1 y1 z1 এরকম একটা বিন্দু থাকবে। আবার এরকম x2 x1 সরি x2 x1 কেন দিলাম, মাথাটা গেছে। x2 এটা একটা বিন্দু, আবার y2 এটা একটা বিন্দু, y2 এটা একটা বিন্দু, আর z2 এটা একটা বিন্দু, এটা রিপ্রেজেন্ট করতেছে। এখন তুমি যদি এই অবস্থান ভেক্টর বের করতে চাও, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুগুলো থেকে এই বিন্দুগুলো এভাবে বিয়োগ করে দিতে হবে। তো এটা আমরা একটু পরে যা শিখবো কীরকম, আমি এখানে শিখাই দিই। ধরো এই একটা ভেক্টর যেটা তোমার হচ্ছে 2y প্লাস 3j প্লাস 5k, এটা একটা ভেক্টর যেটা নির্দেশ করতেছে যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 একক গেছে, ওয়াই অক্ষ বরাবর 3 একক গেছে, জেড অক্ষ বরাবর 5 একক গেছে, তাই না? 3 বা 5 একক গেছে। এখন বি একটা ভেক্টর যেটা হচ্ছে 3i প্লাস 4j প্লাস 2k, এটা একটা ভেক্টর। এখন তুমি যদি এ এর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বি এর এগুলো থেকে এ এর এগুলো বাদ দিয়ে দিতে হবে। কিরকম দেখো,
শেষ থেকে সবসময় আদিটা বিয়োগ করতে হয়। ফিজিক্সে যখন কোনো কিছুর পরিবর্তন নির্ণয় করতে চাও, পরিবর্তন, তখন তোমাকে যেটা করতে হবে, শেষ যে অবস্থা সেখান থেকে আদি অবস্থাটা বিয়োগ করে দিতে হবে, মাইনাস আদি অবস্থা, এরকম করে বিয়োগ করে দিতে হবে। এইখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে 3 থেকে 2 বাদ দিয়ে দিবা, 3 মাইনাস 2 আই হ্যাড প্লাস 4 মাইনাস 3 জে হ্যাড প্লাস 2 মাইনাস 5 কে হ্যাড। এখান থেকে যেটা পাবা তুমি 3 মাইনাস 2 মানে আই হ্যাড, মানে এখানে 1ই থাকবে, প্লাস 4 মাইনাস 3 এটা হচ্ছে জে হ্যাড, মানে এখানে জে হ্যাডই থাকবে, আর এখানে 2 মাইনাস 5 যেটা হবে মাইনাস 3 কে। এইটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা। ওকে, জিনিসটা বুঝছো? এরকম যখন তোমাকে এরকম অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলবে, তুমি তখন শেষ থেকে শুরুটা বিয়োগ করে দিবা। ওকে, তো চলো নেক্সটে চলে যাই। এখন আমরা ভেক্টরের যোগ নিয়ে কথা বলবো। ভেক্টরের যোগ করার অনেক ধরনের নিয়ম আছে, তো এগুলো প্রত্যেকটা এখন আমরা আলোচনা করব। ভেক্টর এর যোগ, আমরা লেকচার 1-এ একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা টেনসর রাশি। এই ভেক্টর রাশি আর টেনসর রাশির যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে এই যে যোগের একটা সূত্র, এইখানে যে ভেক্টর রাশি আর টেনসর রাশির পার্থক্য ঘটে যায়। ভেক্টর রাশি একটা নির্দিষ্ট যোগের নিয়ম আছে যেটা টেনসর রাশি মানে না, বুঝতে পারছো? তো ভেক্টর রাশির যোগের অনেকগুলো নিয়ম আছে। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে বহুভুজ সূত্র, একটা হচ্ছে সামন্তরিক সূত্র, একটা হচ্ছে তোমার লম্বাংশ উপপাদ্য, একটা হচ্ছে লামির উপপাদ্য। তুমি আরেকটা রাখতে পারো, সেটা হচ্ছে ভেক্টর উপাংশ বিভাজন। উপাংশ বিভাজন, ভেক্টরের উপাংশ বিভাজন, উপাংশ বিভাজন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানো? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সামন্তরিক সূত্র। এই সামন্তরিক সূত্র নিয়ে তুমি পুরা চ্যাপ্টার কাজ করবা, এই সূত্রগুলো তোমার মুখস্থ করতেই হবে। আর লম্বাংশ উপপাদ্য, এটাও মানে অনেক কঠিন কঠিন ম্যাথকে তুমি খুব সহজে রূপান্তর করতে পারবা লম্বাংশ উপপাদ্য দিয়ে, বুঝতে পারছো? লামি, তারপরে ত্রিভুজ, বহুভুজ, এগুলো হচ্ছে ম্যাথে যা লাগে, ম্যাথ সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা চ্যাপ্টারে লাগে, এই চ্যাপ্টারে তেমন একটা লাগবে না, তবুও আমরা হালকা পাতলা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র আমাদের কি বলে? ত্রিভুজ সূত্র আমাদের বলে যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু মানে কি? একটার সাথে আরেকটা বাহু যে এটা লেগে থাকে ওইটা। তো এই দুইটা সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, যদি ভেক্টর নির্দেশ করে একই ক্রমে, যদি ভেক্টর নির্দেশ করে একই ক্রমে মানে এটা এদিকে যাচ্ছে, এটা এরপরে এইদিকে যাবে, হ্যাঁ, এটাকে বলা হয় একই ক্রম। একই ক্রমে যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, তো এটা ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এরকম দুইটা ভেক্টর যদি নির্দেশ করে ঘন ত্রিভুজের দুইটা বাহু, তবে যে 3 নাম্বার যে বাহুটা আছে, এই 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে, এইটা হবে লব্ধি। দেখো এই জিনিসটায় পায়ের সাথে মাথা লেগে আছে, কিন্তু এই 3 নম্বর বাহুটা যেটা লব্ধি, সেটা হচ্ছে তোমার বিপরীত ক্রমে চলে গেছে। লব্ধি মানে কি? লব্ধি হচ্ছে ভেক্টরের যোগফল। ভেক্টরের যোগফলকে রেজাল্টেন্ট বা লব্ধি বলে, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, আর ভেক্টর। ওকে, আর ভেক্টর, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা লিখে দিই যে যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দুটি
একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তবে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। তো এইটাকে তুমি এভাবে লিখতে পারো যে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। এখান থেকে তোমার একটা সিস্টেম করে দিতে পারে এমসিকিউতে, সেটা হচ্ছে এরকম করে একটা ভেক্টর থাকবে। হ্যাঁ, এরকম একটা ভেক্টর থাকবে। এখন তোমাকে বলবে লব্ধি কোনটা। তোমার এখানে ট্রিক খাটায় বলতে হবে যেটা বিপরীত ক্রমে। তুমি যেটা দেখবা যে এটা কিন্তু বিপরীত দিকে চলে গেছে, এটা পায়ের সাথে মাথা লেগে আছে, এটা বিপরীত ক্রমে চলে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের লব্ধি। ওকে, ইজি কিন্তু। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বহুভুজ সূত্র। আমি আগে দেখিনি আমার রেকর্ডিং চালু আছে কিনা, মাঝে মধ্যে খুব রাগ ওঠে। হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। তো বহুভুজ সূত্র পড়বো। বহুভুজ সূত্র, এই জিনিসটা আর ত্রিভুজ সূত্র একই জিনিস। দেখো, ত্রিভুজের 3টা বাহু ছিল, এখানে অনেকগুলো বাহু থাকতে পারে। ধরো আমি 6টা বাহু নিব, 6টা বাহু নিলাম, ঠিক আছে। এইটা 3টা হইলো, 4টা, 5টা, 6টা। এখানে যে কোনো 5টা বাহু ভেক্টর নির্দেশ করবে একই ক্রমে। 6 নাম্বার যে বাহুটা থাকবে সেইটা লব্ধি নির্দেশ করবে। কিরকম? ধরো এটা একটা ভেক্টর, 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 যেগুলো একই ক্রমে যাচ্ছে। কিন্তু এই 6 নাম্বার একটা বাহু, একটা তেরা থাকবে যেটা বিপরীত ক্রমে যাবে, যা একটা লব্ধি নির্দেশ করবে। বুঝছো? তার মানে তুমি বলতে পারবা কোনো যদি কোনো বহুভুজের সকল বাহু, সকল সন্নিহিত বাহু একটি বাদ দিয়ে, একটি বাহু বাদ দিয়ে সকল সন্নিহিত বাহু একই ক্রমে কয়েকটি ভেক্টর নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে যে বাকি বাহুটা থাকবে, একটা বাহু, ওইটা লব্ধি নির্দেশ করবে। ধরো এটা পি ভেক্টর, এটা কিউ, এটা ধরো এস, এটা টি, এটা ইউ, এটা হচ্ছে আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট। এটাকে তুমি এভাবে লিখতে পারো যে আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস এস প্লাস টি প্লাস ইউ। ওকে, জিনিসটা কিন্তু সোজা। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, সামান্তরিক সূত্র। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টর নির্দেশ করে। কিরকম? তো এইটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। এখানে সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টর নির্দেশ করলে, যেখানে তোমার শর্তটা হচ্ছে পায়ে পা রাখতে হবে, পায়ে পা রাখতে হবে। বুঝছো? এটার পায়ের সাথে এটার পাটা রাখতে হবে। এখানে এই দুইটা যদি কোনো ভেক্টর নির্দেশ করে, তাহলে এদের যে কর্ণটা, এই সামান্তরিকের যে কর্ণটা, এই বাহু বরাবর যে কর্ণটা, সেটা লব্ধি নির্দেশ করবে। সেটা হবে আমাদের লব্ধি আর। ধরে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এদের লব্ধিটা হচ্ছে আর। এই আর সমান তুমি লিখতে পারো পি প্লাস কিউ। এর শর্তটা কি? এর শর্ত হচ্ছে পায়ের সাথে পা রাখতে হবে। ধরে নিই এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। আচ্ছা, আমি একটু একটু দূরে যা বুঝাই দিই, আগে আমি এর ডেফিনেশনটা লিখে দিই। যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টর নির্দেশ করে, তবে ওই দুই বাহু বরাবর কর্ণটি হবে ভেক্টর দ্বয়ের লব্ধি, ভেক্টর দ্বয়ের
লব্ধি। ওকে, ঠিক আছে। তো এখন এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যাল টার্ম বের করবো কীভাবে লব্ধির মান ও দিক এই সামুদ্রিক সূত্রের সাহায্যে বের করা যায়। ধরো এটা এটা সামুদ্রিক, এটা তো কোনো ভেক্টরের জাতেও বললো না। ধরো এইটা একটা সামুদ্রিকের একটা বাহু যেটা একটা ভেক্টর নির্দেশ করতেছে, এইটা আরেকটা বাহু যেটা আরেকটা ভেক্টর নির্দেশ করতেছে। একটা সামুদ্রিকের তো 4টা বাহু থাকে, তাই না? এইখানে মাঝ বরাবর যে কর্ণটা সেটা আবার লব্ধি নির্দেশ করবে, রাইট? ধরলাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর এটা হচ্ছে লব্ধি। এখন আমি সূত্র প্রমাণের জন্য এই দুটাকে একটু মানে বর্ধিত করে দিব। ধরো এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা বি বিন্দু ধরে নিলাম। দেখো সামান্তরিকের যে সমান্তরাল বাহুদ্বয়, এই বাহু আর এই বাহু সমান্তরাল, এরা আবার পরস্পর সমান হয়ে থাকে। সমান্তরাল মানে একটা সামান্তরিকের শর্ত হচ্ছে এইটা, এই বাহু আর এই বাহু আবার সমান হয়ে থাকবে, রাইট? এখন এই যে পোড়াটা, এই ও, এই ডি আর এই সি, এটা একটা সমকোণী ত্রিভুজ নির্দেশ করতেছে না বলতো? এখানে এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা জানি কোনো মানে কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি। তো এই ও সি ডি এটা একটা মানে সমকোণী ত্রিভুজ নির্দেশ করতেছে, তাই না? তো এইখানে আমরা পিথাগোরাস খাটাবো ও সি ডি তে। পিথাগোরাস খাটাও, পিথাগোরাস সমান আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে ও ডি, ও ডি স্কোয়ার। তারপর ও সি এটা হচ্ছে আমাদের ভূমি, প্লাস লম্ব হচ্ছে সিডি, সিডি স্কোয়ার, রাইট? দেখো এখানে ওডিটা কি নির্দেশ করতেছে? আমরা এই ও ডি এ বি সি এগুলো কিচ্ছু এখানে রাখবো না, আমরা পি কিউ আর এর মধ্যে সব প্রকাশ করব, কারণ আমাদের আলটিমেটলি ভেক্টর নিয়ে খেলতে হবে। দেখো ওডি সমান ও, এটা হচ্ছে ও, এটা হচ্ছে টি, এটা সমান আর লিখতে পারি আমরা, রাইট? আমরা কিন্তু এখন মানটা বের করতেছি, মান, মান ভেক্টরের মান বের করব। এরপর আমাদের দিক বের করতে হবে। আমরা এখান থেকে যে সূত্রটা পাবো লাস্টে যে, ওইটা মুখস্থ রাখতে হবে। এই প্রমাণ ইম্পর্টেন্ট, বাট মনে না রাখলেও চলবে আর কি, বুঝছো? আর স্কোয়ার ও সি, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো ও এখান পর্যন্ত হচ্ছে সি, এখানে কি কি আছে? ও আছে, এ আছে, সি আছে। তো ও সি কে আমরা এটা লিখতে পারি ও এ প্লাস এ সি অল স্কোয়ার লিখতে পারি, তাই না? তারপর সিডি এটাকে কি লিখতে পারি? এটাকে জাস্ট আপাতত সিডি রেখে দাও। এখন একটা জিনিস দেখো, এই এই ভেক্টর পি, পি ভেক্টর আর কিউ ভেক্টর এর মধ্যবর্তী যে কোণটা সেটাকে আমরা ধরে নিলাম আলফা, আলফা ধরে নাও। এখন এইটা, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে এই মধ্যবর্তী কোণ এটাও কিন্তু আলফা হবে, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাই এই কোণ দুইটা আমরা আলফা ধরে নিতে পারি, মানে ঠিক আছে। তারপর এখানে যেটা করব আর স্কোয়ার ইকুয়াল ও এ, ও এটাকে আবার আমরা কি লিখতে পারি? ও এ এটাকে আমরা পি ভেক্টর লিখতে পারি, পি, ঠিক আছে, পি প্লাস এসি। এখন এসিকে তো আমরা এসি রাখবো না, এটাকে আমরা পি কিউ আর এর মধ্যে নিব। তো দেখো এখানে তুমি একটা জিনিস খাটাও, সেটা হচ্ছে এই যে এ, এই যে ডি, এই যে ডি আর এই যে সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট? এইটুকু একটা সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজ এ সি ডিতে তুমি যদি কজের সূত্র খাটাও, আমাদের লাগবে কি? আমাদের লাগবে এসি। আমাদের আছে কি? আমাদের আছে অতিভুজ। তো অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক স্থাপন করে কে? কস থেটা, কবরে ভূত অনেক, কস থেটা কবরে ভূত অনেক। ভূতকে, ভূত হচ্ছে আমাদের এসি, অনেককে, অনেক হচ্ছে আমাদের অতিভুজ যেটা হচ্ছে কিউ। সো এসি এটা সমান তুমি লিখতে পারো কিউ কস থেটা, ঠিক আছে? সো এসি এর জায়গায় তুমি কিউ কস থেটা বসায় দাও, কস থেটা স্কোয়ার করে দাও, থাকলো কি সিডি। দেখো আমাদের সিডি কোনটা? সিডি হচ্ছে এই যে এইটা। আমাদের লাগবে হচ্ছে লম্ব, আমাদের আছে কি? অতিভুজ। তার মানে অতিভুজ আর লম্বকে মানে অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে কে? সম্পর্ক স্থাপন করে হচ্ছে সাইন। সাগরে লবণ অনেক, ত্রিভুজ এসিডিতে সাগরে লবণ অনেক, সাইন থেটা ইকুয়াল লবণ মানে কি? সিডি, অনেক মানে কি? কিউ। সো এখানে তুমি কিউ সমান কিউ সাইন থেটা ইকুয়াল সিডি লিখতে পারো, রাইট? সো সিডি এর জায়গায় তুমি কিউ সাইন থেটাটা বসায় দাও। সাইন থেটা হবে না, এখানে হবে আলফা, কারণ আমরা এখানে আলফা নিছি। দেখো এখানে থেটাটা কেটে দাও,
এখানে হবে আলফা, ঠিক আছে, আলফা 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 আলফা। ওকে, এবার ঠিক আছে। তো সিরিয়ার জায়গায় তুমি কিউ সাইন আলফা বসায় দাও, ঠিক আছে। এখন আর স্কোয়ার এটা সমান তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র এখানে ভাঙিয়ে দাও। পি স্কোয়ার প্লাস 2 pq কজ আলফা প্লাস কিউ কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। কেন হলো এরকম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই দিছি, বুঝছো? এটার উপর তো আমরা স্কোয়ার দিতে ভুলে গেছি। তো এই যে কিউ সাইন আলফা এটাকে তুমি স্কোয়ার করে দাও, আলাদা আলাদা স্কোয়ার বসাইতে পারবো কারণ এখানে গুণ আছে, সাইন স্কোয়ার আলফা। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এটাকে এই জায়গাতে রেখে কিউ স্কোয়ারটাকে কমন নাও। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, বুঝতে পারছো? এখন আমরা জানি সাইন স্কোয়ার আলফা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, রাইট? সো এখানে জাস্ট 1 বসে যাবে, তাই না? আর 1 এর সাথে কিউ স্কোয়ার গুণ করলে কিউ স্কোয়ারই থাকবে। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা থাকবে আলটিমেটলি। ওকে, আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের লব্ধি নির্ণয় সূত্র। এটাকে আমরা সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে আর ইকুয়াল এই স্কোয়ারটাকে এই পাশে রুট করে দিতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। দেখো এই যে সূত্রটা, এটা তুমি ভেক্টরে এতবার করবা যে নিজের বাবার নাম ভুলে যাবা, মরার আগে নিজের বাবার নাম ভুলে যাবা, তাও এই সূত্র ভুলে যাবা না। দেখে একটু কঠিন লাগতে পারে, বাট এই সূত্রটা এত সোজা আর এতবার তুমি পড়বা এই সূত্র যে তোমার এমনি মুখস্থ হয়ে যাবে। বললাম তো, মরার আগে সব ভুলে যাবা, এটা ভুলবা না। কিন্তু একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা জানি একটা ভেক্টরের মান এবং দিক উভয়ই থাকে। আমরা এখানে মানটা বের করলাম, লব্ধির মানটা আমরা এখানে বের করলাম। এখন আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে ভেক্টরটার দিক মানে কি? আমরা প্রথম লেকচারে আলোচনা করেছি যে দিক মানে ভেক্টরের অ্যাঙ্গেলটা বোঝায়। কার সাথে অ্যাঙ্গেল? দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে হয় এই পি ভেক্টরের সাথে নিবা বা তুমি এই কিউ ভেক্টরের সাথে নিবা, বুঝছো? তোমার ইচ্ছা, যে কোনো একটার সাথে নিলেই হবে। এখন আমরা পি এর সাথে নিয়ে একটা কাজ করব, পি এর সাথে নিয়ে জিনিসটা বের করব। কিরকম করে বের করব? ধরো ও ডি আর এই যে সি ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট? তো ত্রিভুজ ও সি ডিতে আমরা চাচ্ছি কি বের করতে? থিটা বের করব। আমরা আমাদের কি কি আছে এখানে, যাই থাকুক, আমরা ট্যান থিটা দিয়ে জিনিসটা বের করার চেষ্টা করি। দেখো টেরা আমরা জানি লম্বভুজ, টেরা লম্বভুজ। লম্ব মানে কি? এই যে ওসি, সরি লম্ব তো এটা না, লম্ব হচ্ছে এই যে এটা হচ্ছে লম্ব, রাইট? সো লম্বটা কি? সিডি। আর আমাদের ভূমি কি? ভূমি হচ্ছে ওসি, রাইট? দেখো এই ট্যান থিটা ইকুয়াল সিডিকে আমরা কি লিখতে পারি? সিডিকে আমরা যেটা লিখতে পারি এই যে কিউ সাইন আলফা লিখতে পারি। ওকে, সিডিকে আমরা লিখতে পারি কিউ সাইন আলফা। আর এই ওসিকে কি লিখতে পারি? ওসি যে এটা না, ওসিকে আমরা এটা লিখতে পারি না, পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। সো এইটাই হচ্ছে আমাদের দিক নির্ণয় সূত্র। তুমি জাস্ট থিটা ইকুয়াল ট্যানটা এই পাশে নিয়ে এসে ইনভার্স করে দাও, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এইটা হচ্ছে দিক নির্ণয় সূত্র। সূত্রটা দেখে একটু পেঁচাপেচি লাগতে পারে, বাট ট্রিকটা দেখো, একটা জিনিস ট্রিক শিখে নাও। সেটা হচ্ছে আমি যদি ওই পাশে চলে যাই, ধরো এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর কিউ, পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন এদের যে লব্ধি সেটা ধরলাম আর ভেক্টর। এখন এই পি, এখন বলছে তোমাকে লব্ধি নির্ণয় করো, লব্ধির মান ও দিক নির্ণয় করো। তুমি মানটা বের করলা এই সূত্র দিয়ে, আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন তোমাকে বলবে দিকটাও নির্ণয় করো। দিকটা তুমি নির্ণয় করবা কিভাবে? যদি আমরা পি এর সাথে আর এর যে কোণ সেটা বের করতে চাই, তাহলে আমরা কি করব জানো? আমাদের ট্রিকটা কি? আমাদের ট্রিকটা হচ্ছে যার সাথে
থাকবে অ্যাঙ্গেল, সে নিচে একা সিঙ্গেল। দেখো এই যে পি আর কিউ এদের মধ্যবর্তী কোণ আলফা। এখন আর আর পি এর মধ্যবর্তী কোণটা আমরা চাচ্ছি, এই থেটাটা চাচ্ছি। এখন কোণ আছে হচ্ছে পি এর সাথে, দেখো থেটা ইকুয়াল আমরা জানি ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। ওকে, সো পি এর সাথে অ্যাঙ্গেল সে নিচে একা সিঙ্গেল, আর এখানে কিউ কজ আলফা আর উপরে কিউ সাইন আলফা। এখন ধরো থেটাটা এবার কিউ এর সাথে, ধরো থেটা এবার কিউ এর সাথে, তুমি এখন কি করবা? তুমি এখন তোমার মন চাচ্ছে তুমি কিউ এর সাথে এই লব্ধি আর এর দিকটা বের করবা। তুমি যেটা করবা সেটা হচ্ছে থেটা ইকুয়াল ট্যান ইনভার্স কিউ এর সাথে অ্যাঙ্গেল, কিউ নিচে সিঙ্গেল, কিউ প্লাস পি পি কজ আলফা উপরে পি সাইন আলফা। জিনিসটা বুঝাইতে পারছি? সহজ কিন্তু। এখন একটা এক্সাম্পল দেখে নিই সহজ। ধরো একটা ফুটবল আছে এখানে, এই ফুটবলটাকে 30 ডিগ্রি কোণে দুইজন শট করছে, মানে এই পাশ থেকে একজন শট করছে এইদিকে আর এইজন এইদিকে একজন শট করছে এইদিকে। যে বলে 5 নিউটন বলে ফুটবলটাকে শট করছে, আর এই ছেলে 4 নিউটন বলে, একটা ফুটবলই কিন্তু, ফুটবল কিন্তু একটাই, শট করছে এইদিকে। ঠিক আছে, মধ্যবর্তী কোণ ধরে নিলাম 30 ডিগ্রি। ওকে, এখন আমাদের বলছে লব্ধি দিক ও মান নির্ণয় করো। সো প্রথমে আমরা দিক মানটা যদি নির্ণয় করি, মান আর ইকুয়াল, আমাদের সূত্রটা আমরা জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আমাদের আলফা কত দেওয়া আছে দেখো তো, 30 ডিগ্রি। পি ধরে নিই হচ্ছে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 কজ আলফা। কজ আলফা মানে 30 ডিগ্রি। ওকে, দেখো এখন তুমি ক্যালকুলেটরে বসায় দাও, যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপর দিক আমার শখ হয়েছে, আমি হচ্ছে এই 5 নিউটনের সাথে এই যে লব্ধির দিকটা সেটা নির্ণয় করব, থেটাটা নির্ণয় করব। থেটাটা নির্ণয় যদি করি ট্যান ইনভার্স 5-এর সাথে অ্যাঙ্গেল 5 একা সিঙ্গেল প্লাস 4 কজ আলফা মানে 30 ডিগ্রি, আর এখানে 4 সাইন 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এখানে তুমি ক্যালকুলেটর বসায় দিবা, এটা তোমার যেটা আসবে ওটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও। কালকে আমরা ভেক্টরের বাকি যে যোগের নিয়মগুলো আছে ওগুলো আলোচনা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।